হ্যালো স্টুডেন্ট, সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। আমি তোমাদের সঙ্গে সুরজিৎ। আজকে আমরা পড়ব ক্লাস 10 এর চতুর্থ অধ্যায়ের অভিব্যক্তি ও অভিযোজন। অভিব্যক্তি এবং অভিযোজনের মধ্যে প্রথমে আমরা পড়ছিলাম অভিব্যক্তি জনিত কতগুলো প্রমাণ। আগের দিনে আমরা দেখেছি যে সমসমস্ত অঙ্গ, সমবৃত্ত অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ। আজকে আমরা দেখব যে কিভাবে সরল থেকে জটিলতর হৃৎপিণ্ডের আবির্ভাব ঘটেছে, অর্থাৎ অভিব্যক্তির সাপেক্ষে কিরকম ভাবে সরল থেকে জটিলতর হৃৎপিণ্ড আবির্ভাব ঘটেছে, অর্থাৎ মাছের হৃৎপিণ্ড থেকে শুরু করে একদম স্তন্যপায়ী বা পক্ষী শ্রেণীর যে হৃৎপিণ্ড, তাদের হৃৎপিণ্ডের কিভাবে পরিবর্তন ঘটেছে সেইটা আমাদের আজকে আলোচ্য বিষয়। তার সঙ্গে সঙ্গে ভ্রূণ তথ্য গঠিত প্রমাণ অভিব্যক্তির সাপেক্ষে। ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে পড়বো মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন। মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন। ক্লাস 10 আর অধ্যায় হচ্ছে 4 নম্বর অধ্যায়। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো হৃৎপিণ্ড। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনগত মিল থেকে, অর্থাৎ হৃৎপিণ্ডের দুটো অলিন্দ নিলয় প্রত্যেকেরই আছে, তার পরবর্তীকালে দেখা গেছে এদের ভিতরে সেপারেট হয়ে গেছে। তাহলে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠনগত মিল থেকে অভিব্যক্তির সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য আমরা পেয়ে থাকি, অর্থাৎ হৃৎপিণ্ডের গঠনগত। প্রথমে যদি দেখা যায় যে মাছের যে হৃৎপিণ্ডটা আছে, সেই হৃৎপিণ্ডের সাধারণত হচ্ছে দুটো প্রকোষ্ঠ থাকে। একটা প্রকোষ্ঠ হচ্ছে অলিন্দ, আর একটা প্রকোষ্ঠ হচ্ছে নিলয়। অলিন্দ এবং নিলয়ের মাঝখানে কোনো পর্দা থাকে না, এবং অলিন্দটাও বিভাজিত নয়, নিলয়টাও বিভাজিত নয়। ফলে কি হয়, এদের জলের ভিতরে চলাফেরা করতে সুবিধা হয়ে থাকে। তাছাড়াও এদের রক্তটা সবসময় কি হয়, মিশ্রিত অবস্থায় থাকে, অর্থাৎ শুদ্ধ এবং অশুদ্ধ রক্ত সবসময় এখানে মিশ্রিত অবস্থায় থাকে। এবং মাছের যে হৃৎপিণ্ডটা দেখা যায়, সেই হৃৎপিণ্ডটাকে বলা হয়ে থাকে একচক্রী হৃৎপিণ্ড বলা হয়। দেখো কিরকম, তাহলে মাছের হৃৎপিণ্ড সাধারণত দুটো প্রকোষ্ঠ থাকে। এরকমের হয়। নিচের দিকের অংশগুলো, আগে ছবিটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এগুলো হচ্ছে পর্দা হিসেবে অবস্থান করে থাকে, দাগ দিয়ে দিলাম। তোমাদের যদি দেয় তাহলে সব সময় ছবি এঁকে এঁকে বোঝানোর চেষ্টা করবে, তাহলে
নম্বরটা ভালো আসবে। ঠিক আছে, রক্তটা সংবহন হয়ে থাকে এই পথে। এইভাবে সংবাহিত হয়ে থাকে। এদের ভিতরে এই অংশটাকে বলা হয়ে থাকে নিলয়। এই অংশটাকে বলা হয়, এটাকে বলা হয় নিলয়। আর এইটাকে বলা হয় অলিন্দ। এটা হচ্ছে মাছের হৃৎপিণ্ড। মাছের হৃৎপিণ্ড। এবং দেখো এদের ভিতরে অলিন্দ আর নিলয়ের ভিতরে কোনো কপাটিকা নেই, অন্তঃনিলয় পর্দা নেই, তারপরে নিলয়টা ভাগ নেই, অলিন্দটা ভাগ নেই। সেই জন্য কি হয়, এদের রক্তটা সাধারণত মিশ্রিত অবস্থায় থাকে, অর্থাৎ এদের ভিতরে দূষিত এবং শুদ্ধ রক্তটা কি হয়, একসঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে একসঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে। আর কি হয়, এর জন্য কি হয়, এরা জলের মধ্যে সহজে চলাফেরা করতে পারে। তাহলে এটা একটা অভিব্যক্তিগত ভাবে দেখা গেল মাছ। তার পরবর্তীকালে দেখা যায় কি যে আর একটা হচ্ছে উভচর প্রাণী। উভচর প্রাণী বলতে সাধারণত আমরা ব্যাঙকেই বুঝে থাকি। তাহলে উভচর প্রাণীর হৃৎপিণ্ডের গঠন, মাছের পরে যদি উভচর প্রাণীর হৃৎপিণ্ড অর্থাৎ ব্যাঙের হৃৎপিণ্ডের গঠনটাকে পর্যালোচনা করা যায়, তাহলে দেখা যাবে ওদের যে অলিন্দটা আছে সেই অলিন্দটা কি হয়, দুটো ভাগে ভাগ হচ্ছে। আস্তে আস্তে অলিন্দটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, কিন্তু নিলয়টা কি হয়, ভাগ হয় না। তাহলে অলিন্দটা দুটো ভাগে অলরেডি ভাগ হয়ে যায় এবং নিলয়টা ভাগ হয় না। ফলে দেখা যায় যে অলিন্দের মধ্যে রক্তটা আহ হচ্ছে মিশ্রিত হয় না, কিন্তু নিলয়ের মধ্যে যখনই প্রবেশ করে তখন রক্তটা কি হয়, মিশ্রিত হয়ে যায়। তাছাড়াও তোমরা পরবর্তীকালে দেখবে যে হচ্ছে ব্যাঙের সাধারণত আরো দুটো আনুষঙ্গিক অঙ্গ থাকে, যে দুটো কোনাস আর্টারিওসাস এবং সাইনাস ভেনোসাস, এই দুটো থাকে। তবে এবার দেখি হচ্ছে উভচর প্রাণী হৃৎপিণ্ডের গঠন। তাহলে উভচর প্রাণী হৃৎপিণ্ডের গঠনে আমি এখানটায় আঁকছি। উভচর প্রাণীর হৃৎপিণ্ডের গঠন। আর এর ভিতরের মাঝখান দিয়ে কি থাকবে, এরকম পর্দা থাকবে। এখান দিয়ে বুঝাই। এটা হচ্ছে নিলয়, নিলয়। আর এটা হচ্ছে অলিন্দ, অলিন্দ। এটা হচ্ছে উভচরের, উভচর মানে ব্যাঙ। দেখো এদের ক্ষেত্রে অলিন্দটা, এদের ক্ষেত্রে যে অলিন্দটা ছিল, এদের ক্ষেত্রে অলিন্দটা দেখো দুটো ভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ সেপারেট হয়ে গেছে। এদের অলিন্দটা কি হয়েছে, এদের অলিন্দটা সাধারণত ভাগ হয়ে গেছে, দুটো অংশে ভাগ হয়ে গেছে। এই যে দুটো অংশে ভাগ হয়ে গেছে, অর্থাৎ বাম অলিন্দ এবং ডান অলিন্দ হয়ে গেছে, কিন্তু নিলয়টা কোনো ভাগে ভাগ হয়ে যায়নি। ফলে প্রাথমিকভাবে দেখা যায় যে এদের অলিন্দের মধ্যে রক্তটা মিশ্রিত না থাকলেও, অর্থাৎ শুদ্ধ অবস্থায় থাকলেও, যখন নিলয়ের মধ্যে রক্তটা প্রবেশ করে তখন কি হয়, দূষিত হয়ে যায়। অর্থাৎ নিলয়টা শুধুমাত্র এক প্রকোষ্ঠ বিশিষ্ট হওয়ায় উভয় রক্ত হচ্ছে মিশে যায়। কি রকম, দূষিত আর শুদ্ধ রক্ত একসঙ্গে
মিশ্রিত অবস্থায় এর মধ্যে যায়। মিশ্রিত অবস্থায় যায়। এটা সাধারণত দেখা যায়, প্রবণতা দেখা যেয়ে থাকে। তাহলে এটা কাদের দেখা যেয়ে থাকে? এটা সাধারণত উভচরদের মধ্যে। দেখো, হৃৎপিণ্ডের গঠনগত দিক থেকে দেখা যাচ্ছে কি আস্তে আস্তে কি হচ্ছে, জটিলের দিকে অবস্থান করছে। এটা তো অভিব্যক্তিগত প্রমাণের জন্য। তারপরে এসছে আহ তাহলে আমরা কি কি দেখলাম? আমরা প্রথমে দেখলাম মাছ, তারপরে দেখলাম উভচর। তাহলে আমি এখানে লিখে দিই, প্রথমে মাছের হৃৎপিণ্ড, তারপরে হচ্ছে উভচর, অর্থাৎ এদের হৃৎপিণ্ডটা দেখো আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে সাধারণত সরল থেকে জটিলতর দিকে অগ্রসর হচ্ছে। তারপরে হৃৎপিণ্ড দেখবো হচ্ছে সরীসৃপের। সরীসৃপের হৃৎপিণ্ড যদি দেখা যায়, তাহলে দেখা যায় এদের আগেই তো অলিন্দটা ভাগ হয়ে গেছে। অলিন্দটা উভচরদের ক্ষেত্রে থেকেই ভাগ হয়ে গেছে। তারপরে যখন সরীসৃপ চলে আসে, অর্থাৎ যারা হচ্ছে বুকের উপর ভর দিয়ে হাঁটে তাদেরকে সরীসৃপ বলা হয়। এই সরীসৃপের হৃৎপিণ্ডের গঠনটা যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে কি দেখবো যে এদের নিলয়টা সাধারণত অর্ধ বিভক্তি হয়ে গেছে, অর্থাৎ কিছুটা বিভক্তি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, অন্তঃলিঙ্গ পর্দা দ্বারা নিলয়টা ভাগ হয়ে গেছে। ফলে কি হয়, এদের রক্তটা কিছুটা শুদ্ধ অবস্থায় থাকে। তাহলে এদের হৃৎপিণ্ডের গঠনটা দেখো, এদের হৃৎপিণ্ডের গঠন হচ্ছে, তাহলে এখানটায় আঁকি, এখানে লিখে দিই। তারপরে আমরা কার হৃৎপিণ্ডের গঠন দেখছি? সরীসৃপ। সরীসৃপ। তাহলে কি হলো, এদের গঠনটা যদি আমরা দেখি সরীসৃপে, তাহলে সরীসৃপের হৃৎপিণ্ডটা দেখো উভচরদের তুলনায় আরো একটু জটিলের দিকে এগোচ্ছে, আরো একটু জটিলের দিকে এগোচ্ছে। অর্থাৎ উভচরদের ক্ষেত্রে এই নিলয়টা, এটা হচ্ছে নিলয়, নিলয়, আর এটা হচ্ছে অলিন্দ, অলিন্দ। উভচরদের ক্ষেত্রে নিলয়ের মধ্যে কিন্তু এই অন্তর্নিলয় পর্দাটা ছিল না। এদের ভিতরে দেখা যাচ্ছে কি অন্তর্নিলয় পর্দাটা খানিকটা উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ এদের রক্তটা অলিন্দের মধ্যে শুদ্ধ অবস্থায় থাকলেও নিলয়ের মধ্যে যখন আসে তখন আংশিক শুদ্ধ অবস্থায় থাকে এবং পুরোপুরি শুদ্ধ অবস্থায় থাকে না। যেহেতু এটা অন্তর্নিলয় পর্দাটা পুরোপুরি হয়নি, তাই এখান থেকে বোঝা যাচ্ছে যে হৃৎপিণ্ডের গঠন আস্তে আস্তে কি হচ্ছে, সরল থেকে জটিলতর হচ্ছে। সরল থেকে এবং জটিলতর হচ্ছে অর্ধ বিভক্তি হওয়ার জন্য। তার পরবর্তীকালে আমরা যদি পক্ষী বা হচ্ছে স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডের গঠনটা পর্যবেক্ষণ করি, পক্ষী বা স্তন্যপায়ী এদের হৃৎপিণ্ডের গঠনটাকে আমরা এবার যদি পর্যবেক্ষণ করি, তাহলে দেখা যাবে যে নিলয়টা পুরোপুরি ভাবে ভাগ হয়ে গেছে। নিলয়টা কি হবে? পুরোপুরি ভাবে ভাগ হয়ে যাবে।
অর্থাৎ এদের দেখা যাচ্ছে যে ওদের অলিন্দ এবং এটা হচ্ছে অলিন্দ, এটা অলিন্দ আর এটা হচ্ছে নিলয়। তাহলে অলিন্দ আর নিলয়টা দেখো পুরোপুরি ভাবে এখানে অন্তঃলিঙ্গ পর্দা দ্বারা ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে লিখে দিই, এটা হচ্ছে সরীসৃপ ছিল, সরীসৃপ, আর এটা হচ্ছে পক্ষী ও স্তন্যপায়ী, স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডের গঠনটা যদি দেখা যায়, তাহলে এদের অলিন্দ্যটা তো আগে থেকেই ভাগ সেপারেট, এবং এটাকে বলা হয়ে থাকে সাধারণত আর নিলয়টা দেখো অন্তঃনিলয় পর্দা দ্বারা ভাগ হয়ে গেছে। বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়, অর্থাৎ চারটা প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডের সৃষ্টি হয়েছে। তাহলে হচ্ছে চারখানা প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডের সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে সাধারণত ডান অলিন্ডে তোমার কি হয় না, এখানে শুদ্ধ রক্ত এবং হচ্ছে দূষিত রক্ত এখানে মিশ্রিত হয় না। তাহলে ডান দিকে দূষিত রক্ত, এখানে ডান দিকে এই পাশটায় কি হয়, এই ডান অলিন্ডে সমস্ত দূষিত রক্ত এসে জমা হয়, তারপরে সেটা ডান নিলয়ে প্রবেশ করে। আর এই দুটোর মাঝখানে এখানটা থাকে তোমার পত্রক থাকে বা কপাটিকা থাকে, আর এখানটা কপাটিকা অবস্থান করে থাকে। এই কপাটিকা গুলো থাকার ফলে কি হয়, সরাসরি রক্তটা হচ্ছে নিলয়ের মধ্যে প্রবেশ করতে পারে না। আর বাম অলিন্ডে হচ্ছে তোমার শুদ্ধ রক্ত জমা হয়, তারপরে সেখান থেকে বাম নিলয়ের মাধ্যমে মধ্য দিয়ে দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। তাহলে এখান থেকে দেখো হৃৎপিণ্ডের অন্তর্গঠন থেকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে সরল থেকে আস্তে আস্তে জটিলতর হৃৎপিণ্ডের আবির্ভাব ঘটেছে, অর্থাৎ অভিব্যক্তি সাপেক্ষে একটা প্রমাণ দেখতে পাই। তারপরে আমরা দেখব ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে। ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় সাধারণত মাছের, অর্থাৎ হচ্ছে ভেনাস হৃৎপিণ্ড হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের, মাছের হৃৎপিণ্ডের দেখা যায় কি এদের যেহেতু একমুখী পরিবহন ঘটে থাকে, অর্থাৎ এদের রক্তটা মিশ্রিত অবস্থায় থাকে, একটা অলিন্দ একটা নিলয় থাকার জন্য এই হৃৎপিণ্ডকে বলা হয়ে থাকে ভেনাস হৃৎপিণ্ড। তাহলে মাছেদের হৃৎপিণ্ডে হচ্ছে কম অক্সিজেন মধ্য দিয়ে কম অক্সিজেন যুক্ত রক্ত চলাচল করে। তাহলে ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে, কোশ্চেন দেয় শর্টে, ভেনাস, ভেনাস হৃৎপিণ্ড। তাহলে ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে যদি বলে, তাহলে আমরা কি লিখবো, সাধারণত মাছেদের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে, তাহলে মাছেদের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে, মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে মধ্য দিয়ে কম অক্সিজেন যুক্ত, কম অক্সিজেন যুক্ত কি করে রক্ত চলাচল করে, রক্ত চলাচল করে, চলাচল করে, কম অক্সিজেন যুক্ত রক্ত চলাচল করে, ঠিক আছে। এই কারণে মাছের হৃৎপিণ্ডকে, এই কারণে মাছের হৃৎপিণ্ডকে, এই কারণে মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়, ভেনাস হৃৎপিণ্ড বলা হয়, ঠিক আছে। তাহলে মাছের হৃৎপিণ্ডকে বলা হয়ে থাকে ভেনাস হৃৎপিণ্ড। আর হচ্ছে দ্বিচক্রী হৃৎপিণ্ড হচ্ছে সাধারণত, আর এদের ভিতরে রক্তটা সাধারণত একদিকে চলাচল করে থাকে, একদিকে চলাচল করে থাকে এটা। তাহলে কি হয়, হচ্ছে রক্ত মাত্র একবার চলাচল করে, রক্ত কি হয় একটু লিখে দিই, রক্ত একবার মাত্র, মাত্র চলাচল করে, চলাচল করে, সেই জন্য, সেই জন্য মাছের হৃৎপিণ্ডকে, মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস একচক্রী হৃৎপিণ্ড, একচক্রী, একচক্রী হৃৎপিণ্ড বলা হয়।
ঠিক আছে। আর একটা আছে দ্বিচক্রী হৃৎপিণ্ড। এটা হচ্ছে পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডের পক্ষী আর স্তন্যপায়ী প্রাণী, এদের হৃৎপিণ্ডে দুটো অলিন্দ এবং দুটো নিলয় থাকে। ফলে রক্তটা কি হয়, যেহেতু মাছেদের ক্ষেত্রে একবার চলাচল করে এবং এদের ক্ষেত্রে দেখা যায় রক্ত দুইবার মাত্র প্রবেশ করে। একবার অলিন্দে নিলয়ে প্রবেশ করে, আবার ওখান থেকে আবার তোমার বাম অলিন্দ তার নিলয়ে প্রবেশ করে, দুইবার চলাচল করে থাকে। সেই জন্য পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডকে বলা হয়ে থাকে দ্বিচক্রী হৃৎপিণ্ড। বোঝা গেল? এরপরে আমরা দেখব ভ্রূণ তত্ত্ব গঠিত প্রমাণ। অর্থাৎ আমরা দেখলাম মেরুদণ্ডগতভাবে হৃৎপিণ্ডের প্রমাণ, এবার দেখবো হচ্ছে ভ্রূণ তত্ত্ব গঠিত ভাবে প্রমাণ। আর শর্ট কোশ্চেনে দেয় যে মাছের হৃৎপিণ্ডকে কি হৃৎপিণ্ড বলা হয়? ভেনাস হৃৎপিণ্ড। আর এই হৃৎপিণ্ডকে কি হৃৎপিণ্ড বলে? একচক্রী হৃৎপিণ্ড বলা হয়। এখন দেখবো আমরা ভ্রূণ তত্ত্ব গঠিত প্রমাণ, অর্থাৎ ভ্রূণ তত্ত্ব। তোমরা যাদের দেখবে গ্রামের দিকে বাড়ি, সাধারণত ধান খেতে দেখে থাকবে, যখন ধানের চারাগুলো ছোট ছোট অবস্থায় থাকে, তখন তোমরা যদি ধান ক্ষেতের দিকে যাও, তাহলে ওখানে জল দেওয়া থাকে। সেই জলের মধ্যে অসংখ্য ছোট ছোট হচ্ছে মাছের পোনা দেখা যায়, চারা দেখা যায়। আবার কি দেখা যায়, দেখবে কালো কালো এক ধরনের মাছের মতনই দেখতে, কিন্তু দুজনারই লেজ দেখা যায়। তাহলে সাধারণ অবস্থায় দেখা যায় কি, যে ওটাও হচ্ছে মাছ, আবার ওই যে কালো কালো যেটা লেজ দেখা যাচ্ছে ওটাও মাছের মতো দেখতে, আবার মাছের চারাপোনা গুলো সেগুলো মাছের মতো দেখতে। কিন্তু পরবর্তীকালে যদি সেইগুলোকে আমরা রেখে পর্যবেক্ষণ করি, তাহলে দেখা যাবে একটা সময় যে কালো কালো লেজ বিশিষ্ট যেগুলো ছিল, যেগুলো মাছের মতনই দেখতে ছিল, চারাপোনার মতো, সেইগুলো কি হলো, ব্যাঙে পরিণত হলো। আর যেগুলো মাছের সত্যি সত্যি চারাপোনা, সেগুলো হচ্ছে মাছেই পরিণত হলো। তাহলে স্বাভাবিক অবস্থায় এরা যখন হচ্ছে নিষিক্ত ডিম্বাণু থেকে তৈরি হয়, তখন দেখা যায় যে প্রত্যেকটা জীবের ক্ষেত্রে একই রকমের বৈশিষ্ট্য, অর্থাৎ একই ভাবে এরা সৃষ্টি হয়েছে। মাছের যেরকম চারাপোনা, তারপরে হচ্ছে ব্যাঙের তোমার যে চারা, ওই চারা বলছি, ব্যাঙের যেরকম অপত্য, মানুষের অপত্য, এইগুলো সমস্ত প্রাথমিক অবস্থায় কি হয়, একই রকমের দেখতে হয়ে থাকে। তাই বলা হচ্ছে যে নিষিক্ত ডিম্বাণু থেকে পরিস্ফুটনের মাধ্যমে, নিষিক্ত ডিম্বাণু থেকে নিষিক্ত ডিম্বাণু থেকে ডিম্বাণু থেকে ডিম্বাণু থেকে পরিস্ফুটনের মাধ্যমে স্ফুটনের মাধ্যমে কি হয়, প্রাণী অথবা উদ্ভিদ গঠিত হওয়ায়, প্রাণী অথবা উদ্ভিদ গঠিত হওয়ায় গঠিত হওয়ায় কি হয়, হচ্ছে গঠিত হওয়ায় সেটার যে অধ্যয়ন, গঠিত হওয়ায় অধ্যয়নকে বলা হয় ভ্রূণতত্ত্ব। অধ্যয়নকে ভ্রূণ ভ্রূণতত্ত্ব বলা হয়। ঠিক আছে, তাহলে ভ্রূণতত্ত্ব বলা হয়ে থাকে, ইংলিশে বলা হয়ে থাকে এমব্রায়োলজি। ইংলিশে বলা হয় ভ্রূণতত্ত্বের ইংরেজি নাম হচ্ছে এমব্রায়োলজি। এইবার ভ্রূণতত্ত্ব সম্পর্কে একজন জার্মান বিজ্ঞানী ভন বিয়ার, তাহলে জার্মান বিজ্ঞানী ভন বিয়ার, ভন জার্মান বিজ্ঞানী ভন বিয়ার ভ্রূণতত্ত্ব নিয়ে গবেষণা করেন এবং কয়েকটি সিদ্ধান্তে তিনি এসেছিলেন। তাহলে ভ্রূণতত্ত্ব নিয়ে গবেষণা করেছিলেন কে? জার্মান বিজ্ঞানী হচ্ছে ভন বিয়ার। এবং ভন বিয়ারের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, এই ভন বিয়ার যে গবেষণা করেছিল তার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল বিজ্ঞানী হ্যাকেল।
তাহলে বিজ্ঞানী হেকেল আছে তার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করে। বিজ্ঞানী হেকেল বায়োজেনেটিক সূত্র, তাহলে বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করে বিজ্ঞানী হেকেল। বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন। এই সূত্রের মূল বিষয়টা কি ছিল? তাহলে তোমাদের দেয় যে বায়োজেনেটিক সূত্রের আবিষ্কারককে বিজ্ঞানী হেকেল। এই সূত্রের কি মূল বিষয় বা প্রতিপাদ্য বিষয়টা ছিল যে ব্যক্তিজনই জীবজনিতে পুনরাবৃত্ত হয়। তাহলে ব্যক্তিজনই জীবজনিতে পুনরাবৃত্ত হয়, অর্থাৎ যদি বলে বায়োজেনেটিকের সূত্রটা লেখো, তাহলে আমরা কি লিখবো? ব্যক্তিজনই জীবজনিকে পুনরাবৃত্ত করে। তাহলে সূত্রটা হচ্ছে ব্যক্তিজনই জীবজনিকে পুনরাবৃত্ত করে। এটা হচ্ছে বায়োজেনেটিকের সূত্র, ব্যক্তিজনই জীবজনিতে পুনরাবৃত্ত করে থাকে। ঠিক আছে। মেরুদণ্ডী প্রাণীদের যে ভ্রূণতত্ত্বগত বিকাশের প্রমাণ যদি তুলনামূলকভাবে দেখা যায়, তাহলে দেখা যাবে কি যে ভ্রূণে কতকগুলি সাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত দেখা যায়। ভ্রূণে কতকগুলি বৈশিষ্ট্য, সেই কি কি বৈশিষ্ট্য দেখা যায় ভ্রূণের মধ্যে অর্থাৎ অভিব্যক্তির সাপেক্ষে? এক নম্বর হচ্ছে গলবিল অঞ্চল, দেখবে চোয়াল দ্বারা যে অংশটা ঢাকা থাকে, অর্থাৎ গলবিল অঞ্চলের বহিস্থ ফুলকা খাঁজ। তাহলে কি কি বৈশিষ্ট্য দেখা যাবে? এক নম্বর হচ্ছে গলবিল অঞ্চলে বহিস্থ ফুলকা খাঁজ। তাহলে গলবিল অঞ্চলে কি দেখা যাবে? বহিস্থ ফুলকা খাঁজ। একসারি অন্তঃস্থ যুগ্ম ফুলকা, একসারি অন্তঃস্থ যুগ্ম ফুলকা, একসারি অন্তঃস্থ যুগ্ম ফুলকা খাঁজ। তারপরে কি হবে? ফুলকা খাঁজ না, ফুলকা থলি একসারি থাকবে। আর কি থাকবে? লেজ সদৃশ্য গঠনের উপস্থিতি, লেজ অর্থাৎ লেজের মতো গঠন থাকবে। লেজ সদৃশ্য গঠনের উপস্থিতি, তাহলে লেজ সদৃশ্য গঠনের উপস্থিতি খণ্ডের মতো সজ্জিত, খণ্ডের মতো সজ্জিত মৎস্য, খণ্ডের মতো সজ্জিত কি থাকে এদের? এরকম থাকবে, দেখবে দেহের ভিতরে এরকম খণ্ডের মতো সজ্জিত মায়োটম পেশি, ভি আকৃতির পেশি, মায়োটম পেশি থাকবে। এই সমস্ত গঠন বৈশিষ্ট্যগুলো কি হয়? এই সমস্ত গঠন বৈশিষ্ট্যগুলো সাধারণত দেখা যায়। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি বা প্রশ্ন আসতে পারে, কিরকম প্রশ্ন আসতে পারে যে পূর্ণাঙ্গ জীবদেহের যে সমস্ত অঙ্গগুলো দেখা যায়, পূর্ণাঙ্গ জীবদেহ একদিন যখন পরিণত হয়ে যায়, যে সমস্ত অঙ্গগুলো বিদ্যমান থাকে, সাধারণত অঙ্গের কোনো অস্তিত্ব এবং ভ্রূণ অবস্থায় যে অঙ্গগুলো থাকে সেই অঙ্গগুলোর অস্তিত্ব আমরা পাই না কেন? তাহলে পূর্ণাঙ্গ অবস্থায় যে সমস্ত অঙ্গগুলো থাকে এবং ভ্রূণ অবস্থায় যে সমস্ত অঙ্গগুলো থাকে সেই অঙ্গগুলোর অস্তিত্ব আমরা খুঁজে পাই না কেন? তার কারণ হলো সমস্ত মেরুদণ্ডী প্রাণীর পূর্বপুরুষ, সমস্ত মেরুদণ্ডী যে সমস্ত প্রাণী আছে তাদের পূর্বপুরুষ ভ্রূণ অবস্থা থেকে যখন সৃষ্টি হয়েছিল, তখন তাদের মধ্যে একটা বিশেষ গঠন বৈশিষ্ট্য সাদৃশ্য বা মিল ছিল, কিন্তু পরবর্তীকালে তখন তাদের উন্নত সোপানবে যখন পরবর্তীকালে অন্যান্য গোষ্ঠীভুক্ত হয়ে গেল,
তখন দেখা গেল যে তাদের পূর্বপুরুষের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে প্রকট হতে শুরু করলো এবং ভ্রূণ অবস্থায় যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো কিছু কিছু লুপ্ত হতে শুরু করলো। এর ফলে দেখা যায় যে ভ্রূণ অবস্থায় যে সমস্ত বৈশিষ্ট্য অর্থাৎ সবারই লেজ ছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যায় হচ্ছে যেটা আমি এর আগে বললাম যে চারাপ্রণার মতো দেখতে হলেও পরবর্তীকালে দেখা যায় যে এদের ভিতরে অনেক অমিল বা বৈসাদৃশ্য দেখা যায়। অর্থাৎ পূর্বপুরুষ থেকে আবির্ভূত হয়েছে বলে তাদের পরিস্ফুটন পদ্ধতি এরা যে ওই রকমের পূর্বপুরুষ থেকে আবির্ভূত হয়েছিল এবং তাদের পরিস্ফুটন পদ্ধতি বংশধারার উত্তরাধিকারের সূত্র থেকে পেয়েছে। এটা থেকে আমরা অভিব্যক্তি সম্পর্কে একটা প্রমাণ বা ধারণা করতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে অভিব্যক্তিগতভাবে প্রমাণ। আমরা দুটো প্রমাণ দেখলাম, একটা হচ্ছে হৃৎপিণ্ড ঘটিত প্রমাণ আর একটা হচ্ছে ভ্রূণতত্ত্ব গঠিত ভাবে প্রমাণ। আমরা পরবর্তী ক্লাসগুলিতে তোমাদের কোনো কিছু দুই একজনের দেখলাম কমেন্ট দেখলাম যে তারা কিছু কিছু বলছে, হয় কেউ কেউ বলেছে যে অঙ্ক করাতে। ঠিক আছে, আমি অঙ্ক করাই, তবে যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে বায়োলজি সাবজেক্ট, তবে অঙ্ক করাই। ঠিক আছে, তোমরা যদি সবাই বলো তাহলে করে দিতে পারবো, তবে একটু সময় লাগবে। অর্থাৎ আমাকে সিলেবাসটা জানতে হবে, তারপরে হচ্ছে তোমাদের করিয়ে দিতে পারবো। আর তোমরা যদি চাও তাহলে অনেকে বলতে পারো যে যা যা অসুবিধা আছে সেইগুলো বলতে পারো, আমি সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেবে। আর যদি মনে হয় যে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশন বেলটা অন করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।